বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জিনতত্ত্ব পড়ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হিমোফিলিয়া। তোমরা বুঝতে পারছো যে হিমোফিলিয়া আমরা কেন পড়ছি। এটা হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হিসাবে। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের আরেকটা এক্সাম্পল তোমাদের বইতে ডিটেলস আছে, সেটা আমরা গত ক্লাসে শেষ করছি, কালার ব্লাইন্ডনেস, তাই না? তো আজকে আমরা যেটা পড়বো এটা এক ধরনের এক্স লিঙ্ক আর সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, সেটা হলো হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া আসলে কি, এর নামটা কি? এই শব্দটা ফার্স্ট ইউজ করে প্রফেসর জোহর অটো বলে একজন বিজ্ঞানী 1830 সালে। তো এই হিমোফিলিয়া শব্দ কে প্রথম ইউজ করে? জোহর অটো 1830 সালে। ঠিক আছে, শব্দটা আসলে দেখো দুটো শব্দের সমষ্টি। তোমরা এটা লক্ষ্য করেছো, হিমো, এটা বিভিন্ন সময় আমরা প্রিফিক্সটা রক্তের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? হিমোগ্লোবিন থেকে মূলত এই হিমো, রক্তের সবচেয়ে ভাইটাল কম্পোনেন্ট হলো হিমোগ্লোবিন, আর তার এই অংশের হিমোটা রক্তকে কোয়ালিফাই করতে আমরা অনেক সময় ব্যবহার করি। তার রক্তে হিমো মানে হলো ব্লাড, আর এখানে ফিলিয়া শব্দ যেটা ইউজ হয় এই ধরনের সাফিক্স হিসাবে, সেটা মূলত কমে যাওয়া, ডিক্রিজ বলতে আমরা যেটা বুঝি, ডিক্রিজ বা কমে যাওয়া। তো এই ক্ষেত্রে কি হয় যে রক্ত কমে যায়, রক্ত কমে যায়। আসলে রক্ত কমার যে ডিজিজ আছে মেডিকেল সায়েন্স, সেটাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, সেটাকে আর এটা কিন্তু এক নয়। এটা আসলে রক্ত পড়ে কমে যাওয়া, রক্ত ঝরে যাওয়া। ঠিক আছে, একটুখানি যদি আমাদের ব্লাড ভেসেল কোথাও কেটে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাদের ন্যাচারাল প্রোটেকশন ব্যবস্থা সাধারণ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কি করে, সেটাকে রিপেয়ার করে দেয় এবং সেখান দিয়ে রক্ত ঝরে যায় না, কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু এই হিমোফিলিয়া ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে মূল প্রবলেমটা ওখানেই যে রক্ত যদি কোনো ব্লাড ভেসেল, সেটা একটা আর্টেরিউল বা ভেনিউল বলো, যদি কেটে ছিঁড়ে যায়, তাহলে সেখান থেকে কন্টিনিউয়াস কি হবে যে ব্লাড ড্রপ আউট হয়ে যাবে, ঝরে যাবে, এবং সেটা বন্ধ করার আর ন্যাচারাল কোনো ওয়ে আমাদের হাতে থাকে না। এবং রক্ত কমে যায় মূলত যে কারণে হিমোফিলিয়া, এবং আলটিমেটলি মানুষ মারা যায় এই ক্ষেত্রে। এবং এর সাধারণ কোনো চিকিৎসাও নেই। এটাকে জেনেটিক ডিসঅর্ডার বুঝতে পারছে যে জিন ঘটিত একটা ডিজিজ। তাহলে মূলত হিমোফিলিয়া আসছে যে হিমো মানে ব্লাড, আর ফিলিয়া মানে কমে যাওয়া। এটাকে এই হিমোফিলিয়াকে আমরা অন্য ভাষায় ব্লিডার্স ডিজিজ বলি। তোমরা ব্লিডিং শব্দ বোঝো, তাই না? তো ব্লিডার্স মানে কি, যা রক্তক্ষরণ হয়। আর ব্লিডার্স ডিজিজ তার অর্থ হলো যে এটা হলো রক্ত ডিজিজ। তো এটা কি, যে ব্লিডার্স ডিজিজ অর্থাৎ রক্ত যাদের ক্ষরণ হয় তাদের রোগ। ঠিক আছে, তো হিমোফিলিয়াকে জন্য আমরা ব্লিডার্স ডিজিজও বলি, অর্থাৎ রক্তক্ষরণ হওয়ার রোগ। এখন আসি আমরা যে এটা আসলে জিনতত্ত্বটা কি, কি কারণে এটা হয়। আমরা বুঝতে পারছি যে এক্স লিঙ্ক ইনহেরিটেন্স, তার অর্থ হলো যে জিন সেটা আছে কোথায়, এক্স ক্রোমোজোমে আছে, এক্স ক্রোমোজোমে থাকে। তো এক্স ক্রোমোজোমে এর জিনটা থাকে, সেই জিনটার যদি প্রচ্ছন্ন অবস্থা, এক্স লিঙ্কের ক্ষেত্রে তোমরা জানো যে এটা মেনলি রেসেসিভ ফেজে আমাদের এই সমস্যার সৃষ্টি করে। কখনো এটা ডমিনেন্ট ফেজ স্বাভাবিক, ডমিনেন্ট ফেজ স্বাভাবিক, অর্থাৎ সেক্ষেত্রে যদি রেসেসিভ ডমিনেন্ট মিক্সড অবস্থায় থাকে, এবং সেটা থাকা সম্ভব শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদের এক্সটা টয়েস, তাই না, দুটো এক্স থাকে। তো সেই ক্ষেত্রে যদি একটা রেসেসিভ একটা ডমিনেন্ট থাকে, তাহলে তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু তারা ক্যারিয়ার হিসাবে থাকে, বাহক হিসাবে থাকে, তাদের ফেনোটাইপে বাইরে এই রোগের বহিঃপ্রকাশ ঘটে না। ঠিক আছে, কিন্তু যদি দুটো এক্সেই এই রেসেসিভ অবস্থা দাঁড়ায়, তখন ওই মেয়েটা কি হয়ে যায়, মেয়েটা এই ধরনের হিমোফিলিয়া রোগাক্রান্ত মানুষের হয়ে থাকে, এবং তার জীবনটা আসলেই এটা 15-16 বছরেই থেমে যায় সাধারণত। তারপরে আর এদেরকে বাঁচানো কঠিন হয়ে যায়, তবে ক্যারিয়াররা দীর্ঘদিন বাঁচতে পারে। ঠিক আছে, আর ছেলেদের ক্ষেত্রে যদি একটা এক্স তোমরা জানো, সেক্ষেত্রে এদের রেসেসিভ যদি ওই জিনটা রেসেসিভ হলেও একটা এক্সে থাকে, তাহলে কিন্তু ছেলেটা কি হবে, হিমোফিলিয়া রোগাক্রান্ত হবে। ছেলেদের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ একটা ছেলে স্বাভাবিক হবে অথবা রোগাক্রান্ত হবে। বিষয়টা আমরা পরে আসি। আসলে প্রথমে বলে নেই এটা কি কারণে মূলত আমাদের রক্ত ঝরে যাওয়া বন্ধ হয় না। তো রক্ত আসলে ঝরে যাওয়া বন্ধ করে আমাদের শরীরের নিজস্ব যে হোমিওস্ট্যাটিক সিস্টেম, আমাদের নিজস্ব যে প্রতিরক্ষা ব্যবস্থা,
সেই ব্যবস্থাটা তোমরা জানো, এটা শিখেছো নবম এটা রক্ত সংবহন তন্ত্রে, কত অধ্যায় ঠিক মনে করতে পারছি না। রক্ত সংবহন তন্ত্রে আমরা দেখেছিলাম যে ব্লাড কোয়াগুলেশন অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, সেই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমরা কোথায় পড়েছিলাম, যে সেটা দেখছিলাম যে রক্ত সংবহন তন্ত্রে। সেখানে কি দেখছিলাম যে আমাদের রক্তের নানান গঠন, তারপরে এর যে ব্লাড ভেসেলগুলো, আমাদের হার্ট, এদের স্ট্রাকচারের পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কি দেখছিলাম যে কোথাও যদি কেটে ছিঁড়ে যায় আমাদের ধমনী শিরা বা যে কোনো জায়গায়, তাহলে সেটা কি হতে পারে, সেইখানে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যে রক্ত কি করে একটা ব্যারিয়ার সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রক্ত যাতে ড্রপ আউট না হয়ে যায়। এটাকে বলি আমরা ব্লাড কোয়াগুলেশন অর্থাৎ রক্ত জমাট বাঁধা। এটা বাইরে রক্ত জমাট বাঁধার সাথে এই রক্ত জমাট বাঁধার পার্থক্য হলো যে এটা শুধুমাত্র কি করে, যে এরা শুধু ব্লাড ভেসেল যেখানে ছিন্ন হয়ে যায়, ঠিক বাতাসের সঙ্গে স্পর্শে আসে, সেই জায়গাতে এই ধরনের ব্যবস্থা নেয়। এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 13টা ফ্যাক্টর কাজ করে। কয়টা ফ্যাক্টর কাজ করে? 13টা ফ্যাক্টর কাজ করে। এর ইনিশিয়েটর হিসেবে তোমরা জানো যে আমাদের যে থ্রোম্বোসাইটগুলো আছে অর্থাৎ অনুচক্রিকা, সেটা কাজ করে। তবে এরপরে নানানভাবে সেখানে থ্রোম্বোপ্লাস্টিন বা ফাইব্রিন, ফাইব্রোজেন, তাই না, এই সকল উপাদান, ক্যালসিয়াম আয়ন, এগুলো কাজ করে। তো এরকম 13টা উপাদান, রক্তের 13টা উপাদান একেবারে সিকুয়েন্সিয়ালি ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় অংশ নেয় এবং ফাইনালি কি হয় যে ফাইব্রিন জালক কি করে রক্ত পড়া বন্ধ করে দেয়, তাই না। তো এই যে 13টা ফ্যাক্টরে ফ্যাক্টর 8 আমরা বলি যে ফ্যাক্টর 8 এটা একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর হলো ফ্যাক্টর 9। তো এই ফ্যাক্টর 8 যার নাম কি, এটা অ্যান্টি হিমোফিলিক, আমরা বলি যে অ্যান্টি হিমোফিলিক অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, কোনটা, সেটা হলো 8। আর এই 9 এর যে বায়োলজিক্যাল নেম, সেটাকে বলি আমরা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। যে 8 এর বায়োলজিক্যাল নেম হলো অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, আর এই যে 9 যে ফ্যাক্টর 9, এই 9 এর বায়োলজিক্যাল নেমটা আমরা বলছি যে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। তো এই দুইটা উপাদান, আসলে এই দুইটা প্রোটিন যে জিন ক্রিয়েট করে, সেই জিন দুইটা অবস্থান হলো এক্স ক্রোমোজোমে। তো এক্স ক্রোমোজোমে ওই জিনের যদি রেসেসিভ ফেস থাকে, তাহলে কি হবে না, এই দুটো প্রোটিন তৈরি হবে না। এই দুইটা প্রোটিন তৈরি না হলে কি হবে, যে ওই যে 13টা উপাদান রক্ত জমাট বাঁধা, তার একটা উপাদান অষ্টম উপাদান, একটা হলো নবম উপাদান, আমরা এদেরকে ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 বলি। 13টা উপাদানের স্পেসিফিক নাম আছে, স্পেসিফিক সিরিয়াল নাম্বার আছে, মূলত এই সিরিয়াল নাম্বার দিয়েই তাদেরকে আমরা চিনি। তো এই যে নাম্বার ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, যেটা হলো অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন আর একটা হলো প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, এই দুইটা উপাদান তৈরি করে যে জিন, সেই জিনের অবস্থানটা হলো এক্স ক্রোমোজোম। আর এক্স ক্রোমোজোমে তার যদি রেসেসিভ অবস্থা থাকে, তাহলে কি হয় যে এই দুটো প্রোটিন প্রপারলি তৈরি হয় না, যে কারণে কি হয় যে ওই মানুষের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধে না। যাদের এই দুটো উপাদানের ঘাটতি থাকে, তাদের কি হয়, রক্ত ঝরে যাওয়া বন্ধ করার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেই প্রতিবন্ধকতা সৃষ্টি সেখানে হয় না। আলটিমেটলি কি হয়, যে কারণে রক্ত সব ড্রপ আউট হয়ে যায়, ঝরে যায়। তো এই অবস্থাকে আমরা হিমোফিলিয়া বলি। হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখো, যদি কারোর ঘাটতিটা হয় এই ফ্যাক্টর 8 অর্থাৎ শুধু একটা উপাদানের ঘাটতি আছে, তাহলে তার রক্ত ঝরে যাবে। এটাকে বলি আমরা তোমার হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ বলা হয়, ঠিক আছে। অথবা একে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া। আর যদি কিনা তোমার এই উপাদানটার ঘাটতি হয়, কোনটা, ফ্যাক্টর 9 যেটা, তাহলে এটাকে আমরা বলি হিমোফিলিয়া বি, ঠিক আছে। তাহলে হিমোফিলিয়া এ, এটাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, আর একটা হলো হিমোফিলিয়া বি,
সেটাকে বলি আমরা ক্রিসমাস হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়ার যে দুইটা প্রকার, এই দুইটা প্রকার কোথা থেকে আসছে? দুইটা প্রকার আসছে ওই দুইটা উপাদানের ঘাটতির কারণ। একটা উপাদান যদি ঘাটতি থাকে সেটা ফ্যাক্টর 8 হয়, তাহলে ওই হিমোফিলিক রোগীগুলিকে আমরা কি বলবো, যে জিনিসকে কি বলবো, হিমোফিলিয়া এ অথবা ক্লাসিক হিমোফিলিয়া। আর যদি কিনা ফ্যাক্টর 9 এর ঘাটতি হয় তাহলে সেটাকে বলবো তোমার হিমোফিলিয়া বি বা তোমার ক্রিসমাস হিমোফিলিয়া বলে। মূলত মানুষের ক্ষেত্রে যেটা হয়, সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা হলো এই হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। ক্লাসিক হিমোফিলিয়ার যে অকারেন্স সেটা হলো বেশি পৃথিবীতে। ঠিক আছে, পৃথিবীতে এই ধরনের মানুষের সংখ্যা একেবারেই কম নয়। পৃথিবীতে প্রায় 10 লক্ষ মানুষ আছে এই ধরনের হিমোফিলিয়া রোগী। ঠিক আছে, বাংলাদেশে এই সংখ্যা প্রায় 10,000-এর মতো আছে। ঠিক আছে, তো এই রোগীদের ক্ষেত্রে তোমরা বুঝলা যে এটা একটা জেনেটিক সমস্যা এবং রক্ত ঝরে যাওয়া এদের ক্ষেত্রে ঠেকানো যায় না। তো পৃথিবীতে এই রোগের ইতিহাসটা কি? এই রোগকে আসলে রয়্যাল ডিজিজও বলি আমরা, রাজকীয় রোগ। কেন রাজকীয় রোগ বলা হয় সেটা একটু ব্যাখ্যা তোমরা খেয়াল করো। রাজকীয় রোগ, ঠিক আছে, তো এই রাজকীয় বা রয়্যাল ডিজিজ কেন বলি আমরা? এটি রাজকীয় বা রয়্যাল ডিজিজ, আসলে এই রোগের ইতিহাস খুঁজতে যে আমরা বিজ্ঞানীরা লক্ষ্য করছে যে আমাদের ইংরেজ রাজবংশ, তাই না, রানী ভিক্টোরিয়া ছিল, তোমরা জানো যে এখন আছে রানী এলিজাবেথ, দীর্ঘকাল উনি রানী হিসেবে আছেন। একটা সময়ে এটা 1900 সালেরও আগে এই ভিক্টোরিয়া মহারানী দীর্ঘদিন এই ইংরেজ বা ইংল্যান্ডের রানীর আসনে অধিষ্ঠিত ছিলেন। তো এই যে ভিক্টোরিয়া, তোমরা কলকাতা গেলে দেখবে ভিক্টোরিয়া পার্কটা নিয়ে আসলে অনেক সেই সময়কার বিখ্যাত ছিলেন। তো এই ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া ধরে নেওয়া হয় যে তার ক্ষেত্রে তার বাবা থেকে বা মা থেকে উনি এর একটা মিউট্যান্ট অর্থাৎ মিউটেশন হয়েছে যে জিনের, এরকম একটা জিন রেসিসিভ ফেজে পান, এবং যে কারণে রানী ভিক্টোরিয়া এই রোগের বাহক হিসাবে আমরা তাকে প্রথম মানুষ হিসাবে শনাক্ত করি। এবং এই বাহক হিসাবে উনি এই রোগ ট্রান্সমিট করেন ওনার সন্তানদের মধ্যে, বিশেষ করে ওনার মেয়েদের মধ্যে। আর এই মেয়েদের পরবর্তীতে রাশিয়ার রাজবংশে এবং জার্মান রাজবংশে, স্পেনের রাজবংশে তারা এই বিবাহ সম্পর্কের কারণে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এই রাজবংশগুলো প্রথমে আগে এই রোগ দ্বারা আক্রান্ত হয়। আবার বলছে যে ইংল্যান্ডের যে রাজবংশ তার থেকে ছড়িয়ে যায় তোমার জার, যেটা নিকোলাস জারের সময় কোথায় তোমার রাশিয়াতে, তারপরে জার্মান রাজবংশে এবং পরবর্তীতে স্পেন রাজবংশে এই রোগ ছড়িয়ে পড়ে। তাহলে প্রথমে এই রোগটা আমরা লক্ষ্য করি বিভিন্ন রাজ পরিবারের মধ্যে, এই জন্য এটাকে আমরা কি বলছি, রয়্যাল ডিজিজ বা রাজকীয় রোগ। ঠিক আছে, তাহলে এটা কেন রাজকীয় রোগ বলে সেটা ঠিক আছে। আমরা এখন যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হলো যে এটার জেনেটিক ফলোটা, অর্থাৎ কীভাবে এই রোগটা আমরা সংক্রমিত হই, উৎপীড়িতার সূত্রে আমরা এটাকে ইনহেরিট করি, তাই না? ইনহেরিট করি কীভাবে সেই বিষয়টা একটু লক্ষ্য করি। আসলে দেখো, আমরা যদি এই হিমোফিলিয়া, সেটা হিমোফিলিয়া এ বলো বা বি যাই বলি আমরা, যেহেতু দুটোই রেসেসিভ এবং দুটো এক্স ক্রোমোজোমে থাকে, তাহলে এর স্বাভাবিক যে জিন, আমরা হিমোফিলিয়া হবে না, অর্থাৎ স্বাভাবিক। তো স্বাভাবিক প্রকট জিন, তাই না? এটা প্রকট হবে, অবশ্যই প্রকট হবে। সেই প্রকট জিনটাকে যদি আমরা এইচ ধরলাম বড় হাতে, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য এরও ধরতে পারো। আর এই হিমোফিলিয়া আক্রান্ত, হিমোফিলিয়া এটা কিন্তু প্রচ্ছন্ন জিন। আমি তোমাদের আবার বলছি, এটা হলো প্রচ্ছন্ন, সব এক্স লিঙ্ক হলো প্রচ্ছন্ন জিন। সেটাকে আমরা ছোট হাতের এই প্রকাশ করলাম, বুঝতে পারছো? যে স্বাভাবিক প্রকার জিনটা এইচ আর হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিনটা হলো ছোট হাতের এইচ। তো ছেলেদের ক্ষেত্রে কি হবে দেখো, আমরা যদি একটা
এটা ছেলেরা, তাই না, মেল। তো মেলদের ক্ষেত্রে কি থাকে, এক্স থাকে আর ওয়াই। তো এই এক্সটা কি আছে, এখানে বড় হাতের এইচ আছে সাপোজ। তাহলে এই ক্রসটা কি হবে বলতো, এই একদম স্বাভাবিক হবে না, সম্পূর্ণ স্বাভাবিক। যদি কিনা এই এক্স এ একটা ছোট এইচ থাকে, তাহলে কি হবে বলতো, তাহলে কিন্তু যেহেতু এসএসসি এবং একটাই আছে, তাহলে তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ কিন্তু রোগী হয়ে যাবে, হিমোফিলিয়া রোগী, হিমোফিলিয়া আক্রান্ত রোগী হয়ে যাবে। তো এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু আর কিন্তু অপশন নেই ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে একটা মেয়ের কিন্তু অপশন এখানে কয়টা হলো, একটা দুইটা, কিন্তু মেয়েদের অপশনটাই তো তিনটা হয়। একটা কি হয়, যে দুটো এক্স আমরা দেখলাম যে বড় হাতের এক্স, তাহলে এই মেয়েটা কি হবে, এই মেয়েটা স্বাভাবিকভাবে আমরা বলছি যে এটা স্বাভাবিক প্রকট দিক, তাদের রোগ আক্রান্ত হবে সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক, তাই না। কিন্তু যদি এরকম হয় নাম্বার 2 এক্স একটা বড় আর একটা আছে ছোট, তাহলে কি হবে বলতো, তাহলে কিন্তু যেহেতু প্রকট বড় এক্স প্রকট স্বাভাবিক দিক প্রকট, তাহলে কিন্তু বাইরের দিক দিয়ে স্বাভাবিক হবে, বাইরের দিক দিয়ে সে স্বাভাবিক হবে, কিন্তু তার ভিতরে ওই যে রোগ সৃষ্টি করে যে প্রচন্ড জীব ছোট এই সেটা আছে। তো এটা আছে যদিও সে বৈশিষ্ট্য এই প্রজন্মে প্রকাশ করতে পারছে না, কারণ তার উপরে প্রকট জীবটা আছে। তারপরও সে কিন্তু বাহক হিসেবে থেকে গেল। এটাকে আমরা কি বলছি, বাহক। তাহলে মহিলারাই কিন্তু শুধু বাহক হতে পারে, ছেলেরা কখনো বাহক হওয়ার সুযোগ নেই। আর একটা আছে দেখো 3 নম্বর, যদি কিনা এরকম হয় যে দুটো ক্ষেত্রেই ছোট এইচ, তাহলে বলতো এই মহিলা রোগাক্রান্ত না হয়ে আর উপায় আছে। এখানে দুটো এক্স তার এবং দুটো এক্স এ কি আছে, তার প্রচ্ছন্ন জিন আছে, আর প্রচ্ছন্ন জিন মানে কি, হিমোফিলিয়া সৃষ্টি করে। তাহলে দুটোই প্রচ্ছন্ন জিন যদি থাকে, তাহলে সে কি হবে, হিমোফিলিয়া রোগী। তাহলে এই ক্ষেত্রে এই মহিলা হবে হিমোফিলিয়া আক্রান্ত, ঠিক আছে। তাহলে মেয়েদের তিনটে অপশন, একটা অপশন হলো যে সে সম্পূর্ণ স্বাভাবিক, ছেলেদের সম্পূর্ণ স্বাভাবিক আছে, আর ছেলেরা কি হতে পারে, রোগী হতে পারে, আর মেয়েরাও দুটো এক্সেই যদি এই ছোট এইচ থাকে তাহলে সে রোগী হবে, ঠিক আছে। কিন্তু মাঝখানের অপশনটা দেখো যেটা বাহক, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে নেই, অর্থাৎ তার দুটো এক্স এর একটা এক্সে যদি এই হিমোফিলিয়া জিনটা থাকে ছোট এইচ, তাহলে সে কিন্তু কি হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে হিমোফিলিয়া বাহক। তো বাহক হওয়ার সুযোগ ছেলেদের নেই। আর এই একই কারণে দেখো এই জেনেটিক যে অ্যাসর্টমেন্ট, এই কারণেই দেখো মূলত ছেলেদের অপেক্ষা মেয়েদের এই রোগটা কম হয়। মেয়েদের তখনই এই রোগ হওয়া সম্ভব যখন দুটো এক্সেই এইচ ছোট হাতে, অর্থাৎ হিমোফিলিয়া যে প্রচ্ছন্ন জিন সেটা থাকে। যদি না থাকে, একটাতে থাকে অথবা কোনোটা না থাকে, তাহলে কি হবে, সে স্বাভাবিক হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স এবং সেটা যদি ছোট হাতের এইচ এর আক্রান্ত হয়, তাহলে সে অবশ্যই হিমোফিলিয়া রোগী হয়ে যাবে। এই কারণে ছেলেদের অপেক্ষা মেয়েদের এই রোগ কম হয়। আর এই রোগটা ওই যে এক্স লিঙ্ক ইনহেরিটেন্সের অন্য যে সকল বৈশিষ্ট্য আছে, এরা ক্রিস ক্রস অর্থাৎ জিগজ্যাগ ওয়েতে মেল ফিমেলকে আক্রান্ত করে। অর্থাৎ এই প্রজন্মে যদি একজন মেল অর্থাৎ বাবা যদি হিমোফিলিয়া ডিজিজ হয়, পরের প্রজন্মে এটার তোমার মেয়েরা বাহক হবে, তারপরের প্রজন্মে আবার ওই বাহক থেকে কোনো তার যে ওই বাবা প্রথম যে ছিল তার প্রপৌত্র বা দরিদ্র, সে কি হবে, সে কিন্তু আবার আক্রান্ত হবে। তাহলে কি দেখলাম যে একবার কি হয় যে মেল ফিমেল আসে, তাহলে এই জেনারেশন আমরা যদি এটাকে আক্রান্ত দেখি, তাহলে পরের জেনারেশন সে ফিমেল আক্রান্ত হবে, তারপরের জেনারেশনে আবার মেল আক্রান্ত হবে, তারপরের জেনারেশনে আবার ফিমেল আক্রান্ত হবে। তো যে কারণে এটাকে আমরা বলি যে জিগজ্যাগ ওয়েতে বা ক্রিস ক্রস ওয়েতে এই রোগ ট্রান্সমিট করে জেনারেশন থেকে জেনারেশনে, ঠিক আছে। তো আমরা এইবার আসি যে এই রোগ কিভাবে আমাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়ায়। আমরা উদাহরণ নেই, সাপোজ আমরা এখানে যে 2 জন বাবা আছে আর এখানে যে 3 জন মা আছে, এই বাবা মা থেকে আমরা একজন বাবা এবং একজন মা নিলাম, তাদের সন্তানদের অবস্থা কি হবে। তো আমরা এখানে এই হিমোফিলিয়া
আক্রান্ত বাবাকে ঘিরা, তার অর্থ হলো এই বাবা, তার জেনোটাইপ হলো এক্স, এটা ছোট হাতের এইচ আছে আর ওয়াই। তার মানে কি, সে হিমোফিলিয়া রোগী, তাই না? হিমোফিলিয়া রোগী। এর সাথে আমরা প্রয়াস করালাম যে মহিলা, সে মহিলাকে আমরা স্বাভাবিক নিয়েছিলাম, এক নম্বর স্বাভাবিক, ঠিক আছে? তাহলে স্বাভাবিক মহিলা বিয়ে যদি হয় তাহলে কিভাবে খেয়াল করো, যে সেখানে এক্স দুটোতেই বড় হাতের এইচ থাকে। তোমরা বুঝতে পারছো যে সে সম্পূর্ণ স্বাভাবিক হবে, ঠিক আছে? এদের গ্যামেটের কি অবস্থা, এরা প্যারেন্ট যদি হয় তাহলে গ্যামেট কি হবে? গ্যামেটটা হলো এক্স ছোট হাতের এইচ একটা আর ওয়াই, এই দুটো গ্যামেট। আর এই মায়ের যে ডিম্বাণুগুলো গ্যামেট হবে সেটা তুলবে কিন্তু এই বড় হাতের এই যুক্ত, অর্থাৎ দুটো সেম, ঠিক আছে? এখন এদেরকে আমরা পরবর্তী এফন জেনারেশন তৈরির জন্য কোথায় নেব? এখানে চেকার বোর্ডে নিয়ে আসবো, তাই তো? একটা চেকার বোর্ড বানাই শুরু করবো। আমরা এই পাশে বাবার শুক্রাণুগুলো দিলাম, অর্থাৎ এক্স ছোট ইসা ওয়াই, এই পাশে দিলাম আর ডিম্বাণুগুলো, তাহলে কি হবে? এক্স এইচ আর এক্স, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো, যদি কিনা এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর ক্রস হয় তাহলে কি হবে? একটা বড় হাতের এইচ আর একটা ছোট হাতের এইচ। তার মানে কি, এই যে কন্যা সন্তান হলো দুটো এক্স, সে কি হবে? সে কিন্তু বাহক। আচ্ছা, এর পরেরটা দেখো যে এক্স এইচ এক্স একই, অর্থাৎ এখানে ছোট হাতের এইচ আছে এবং এই মহিলা হবে বাহক। তাহলে দেখো যত কন্যা হয়, এই কন্যাগুলো, এই বাবা যদি হিমোফিলিয়া রোগী হয়, মা স্বাভাবিক হয়, সমস্ত কন্যা বাবা হয়। তার মানে এইখানে বাবা আক্রান্ত ছিল, পরের জেনারেশনে তোমার কন্যারা আক্রান্ত হলো। আর ছেলেদের অবস্থা কি হয় দেখো, যে ছেলেরা দুজনেই স্বাভাবিক হয়ে যায়। এখানে এক্স যত ছেলে তার এক্স পাচ্ছে সেটা মা থেকে পায় এবং মা দুটো স্বাভাবিক, যে কারণে কি হবে যে এটা স্বাভাবিক এটাও একদম এক্স, তাহলে এখানে পুত্র কি হবে? 100% স্বাভাবিক। আবার কন্যা সেটা 100% বাহক। তাহলে এই প্রজন্মে, অর্থাৎ এর কোন প্রজন্মে কি হলো, যে এদের মেয়েরা আক্রান্ত হলো। মেয়েরা ফিনোটাইপিক্যালি হলো না, কিন্তু তারা এই জিন তাদের ভিতরে থাকলো, সেটাকে কিন্তু ছেলেদের কিন্তু কোনো এই জিন নেই, স্বাভাবিক সব। তাহলে বাবা কিন্তু রোগী ছিল, পরের প্রজন্মে মেয়েরা জিনটা নিল, ছেলেরা কিন্তু ফুললি স্বাভাবিক হয়ে গেল। তো এর পরের জেনারেশন যদি আমরা দেখি তাহলে ক্রিস ক্রসটা তোমরা বুঝবো, অর্থাৎ এই সন্তানটা যদি আমরা নেই, কি নেবো আমরা? এখানে আবার প্যারেন্ট আকারে নেব, খেয়াল করো। অর্থাৎ এখান থেকে আমরা একটাকে বাবা বানালাম, এই স্বাভাবিক বাবা এক্স এইচ আর ওয়াই, স্বাভাবিক বাবা, তাই না? সম্পূর্ণ স্বাভাবিক। আচ্ছা, এখানে অর্থাৎ এরা প্যারেন্ট হলেও, আমি আবার বলছি, এরা এফন জেনারেশন থেকে নেওয়া হয়েছে। কন্যারা কি হবে? কন্যারা হবে বাহক। তাহলে এক্স একটা ইস বড় আর একটা ইস ছোট, এটা কি? বাহক মা, ঠিক আছে? তো এদের অবস্থাটা কি হয় সেটা আমরা দেখি। গ্যামেট কি হবে?
গ্যামেট হবে এই একটা, হয়তো আছে, হয়তো এর আক্রান্ত হয় না। আর এই বাহক মার ক্ষেত্রে কি হবে দেখো, একটা বড় এইচ গ্যামেট আর একটা হবে ছোট এইচ গ্যামেট। তো এই গ্যামেটটা যদি আমরা F2 জেনারেশন কেমন হবে সেটা দেখানোর জন্য সেখানে করে লিখলাম, তাহলে কি হবে দেখো, আমরা এর পাশে নিলাম স্বাভাবিকভাবে বাবার গ্যামেট বা সূত্রগুলো, যেটা ছিল এক্স এরিস আর একটা হলো ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা নেব মার্জিন মানগুলো, তাহলে মার্জিন মানগুলো এক্স এরিস আর একটা কিন্তু এক্স এর ছোট এক্স অর্থাৎ বাম। তো এই ক্ষেত্রে দেখো যে এক্স এইচ হলো এবং এক্স এইচ, তাহলে এটা কি স্বাভাবিক না? স্বাভাবিক কন্যা। আর একটা কন্যা কি হচ্ছে, এক্স এইচ আর এক্স ছোট হবে, এটা কিন্তু বাহু। ঠিক আছে, মানে কন্যারা আমরা ছেলেদের ক্ষেত্রে লক্ষ্য করি যে এক্স এইচ হলো একটা, এই যে ওয়াই, এটাও স্বাভাবিক। আচ্ছা, এইটা কি হবে, এক্স ছোট হাতের এইচ হলো আর ওয়াই, তার মানে এই পুত্র কিন্তু হিমোফিলিয়া রোগী। তার অর্থ হলো আমরা যদি এটা দেখি যে পুত্রদের অবস্থা কি, F1 জেনারেশনে পুত্ররা হলো 50% স্বাভাবিক, 50% স্বাভাবিক, কিন্তু 50% রোগী, হিমোফিলিয়া। অর্থাৎ এই জেনারেশনে দেখো ছেলেরা কিন্তু আবার আক্রান্ত হয়ে গেল। মাঝখানে জেনারেশনে ছেলেরা স্বাভাবিক ছিল, মাত্র যদি ক্রিস করা তোমার বিষয়টা মনে হয় বুঝছো, এখানে ক্রিস করা শুরু হয়। কন্যাদের ক্ষেত্রে দেখো যে 50% হলো স্বাভাবিক আর 50% বাহক, 50% স্বাভাবিক আর 50% হলো বাহক। তার মানে কি এখানে কিন্তু কোনো কন্যা হিমোফিলিক না, অর্থাৎ হিমোফিলিয়া রোগাক্রান্ত না, তবে ছেলেরা হিমোফিলিয়া রোগাক্রান্ত। তাহলে দেখো যে প্রথম প্রজন্মে বাবা আমরা নিলাম কি, যে বাবাকে নিলাম রোগী, কিন্তু সেই বাবার সন্তানদের ভিতরে মেয়েরা বাহক, ঠিক আছে, ছেলেরা স্বাভাবিক। আর তাদের আমরা ক্রস করলে কি দেখছি, F2 জেনারেশন অর্থাৎ আর পরের জেনারেশন কি দেখছি যে আবার পুত্র আক্রান্ত হয়ে গেল, অর্থাৎ সেটা দাদা থেকে এই ইটা পেল, জিনটা পেল। তার অর্থ যে প্রথম প্রজন্মে যদি বাবা আক্রান্ত হয়, দ্বিতীয় প্রজন্মে ছেলেরা আক্রান্ত হবে না, আবার তৃতীয় প্রজন্মে আক্রান্ত হবে, তৃতীয় প্রজন্মে কারা আক্রান্ত হবে, মেয়ের আক্রান্ত হবে। এইটা কি হয়, যেটা এইভাবে জিগজ্যাগ, এই কারণে যেটা আমরা বলি যে জিগজ্যাগ বা ক্রিস ক্রস ওয়েতে এটা ট্রান্সমিট করে, ঠিক আছে। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে আরেকটা কথা তোমাদের বলি, সাধারণত অন্য এক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা অন্য যে সেক্স ক্রোমোজোমাল ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোর ক্ষেত্রে বাহকরা সাধারণত জিন ক্যারি করে, কিন্তু ফিনোটাইপে তাদের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না সাধারণত। তবে এই হিমোফিলিয়া আক্রান্ত বাহক মহিলাদের ক্ষেত্রে, হিমোফিলিয়া আক্রান্ত এই যে বাহক মহিলা, এখানে যেটা বাহক মহিলা আছে, এই বাহক মহিলাদের ক্ষেত্রে ফিনোটাইপে একেবারেই যে বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না তা কিন্তু নয়। কিছু কিছু এই বাহক মহিলার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে তাদের এই রক্তক্ষরণটা হিমোফিলিয়া রোগীর মতো অনেকক্ষণ ধরে এই রক্তক্ষরণ হয়। এটাকে বলি আমরা সিম্পটোমেটিক ক্যারিয়ার, অর্থাৎ লক্ষণযুক্ত বাহক, রোগের লক্ষণযুক্ত, মানে রোগী এই যেমন লক্ষণ প্রকাশ করে ঠিক এই বাহকরা এই ধরনের লক্ষণ প্রকাশ করে। বিশেষ করে মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে ব্লিডিং হয়, এই ধরনের বাহক মহিলাদের ক্ষেত্রে ওই ব্লিডিংটা স্বাভাবিক মহিলাদের থেকে অনেক দিন বা অনেক সময় স্থায়ী হয়। এটাকে আমরা কি বলছি, আবার বলছি সিম্পটোমেটিক ক্যারিয়ার, অর্থাৎ লক্ষণযুক্ত বাহক। তাহলে লক্ষণযুক্ত বাহক এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ একটা বিষয়, অর্থাৎ সে অস্বাভাবিক জীবনযাপন করতে হয়। এইটা এই বাহকদের ক্ষেত্রে প্রযোজ্য, হিমোফিলিয়া রোগীর যারা ক্যারিয়ার মেয়েরা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যাই হোক, আমার মনে হয় তোমরা এই হিমোফিলিয়ার বিষয়টা বুঝছো যে এটা কীভাবে ট্রান্সমিট করে। আমি আরেকবার শুনি তোমাদের বলি যে হিমোফিলিয়া শব্দটা
প্রথম যিনি ব্যবহার করেন তিনি প্রফেসর জন অটো। কত সালে ব্যবহার করেন? এটা 1803 সালে ব্যবহার করেন। আর এই শব্দটা মূলত দুটো শব্দ থেকে আসছে। একটা হলো হিমো, যেটা রক্তকে মিন করে, আর ফিলিয়া মানে ডিক্রিজ অর্থাৎ কমে যাওয়া, অর্থাৎ রক্ত ঝরে যাওয়া জনিত রক্ত কমে যাওয়াকে বলি আমরা হিমোফিলিয়া। এখন প্রশ্ন হলো যে রক্ত কেন ঝরে? রক্ত সাধারণত কেটে ছিঁড়ে গেলে ঝরবেই, তবে আমাদের ক্ষেত্রে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সেই কেটে ছিঁড়ে যাওয়া জায়গাটা বন্ধ করে দেওয়া, রিপেয়ার করার ব্যবস্থা আছে। এবং এই রিপেয়ারের ব্যবস্থা তোমরা ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে জেনেছো। সেখানে 13টা উপাদান মিলে এই রক্ত জমাট বাঁধে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্লাড ভেসেল, এবং সেখান থেকে আর মানে যে ক্ষতিগ্রস্ত যে ব্লাড ভেসেল সেটা রিপেয়ার হয়ে যায়, রক্ত আর ঝরে যায় না। ঠিক আছে। তবে এই রোগীর ক্ষেত্রে যেহেতু এই 13টা ফ্যাক্টরে যে দুইটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, এই দুইটা ফ্যাক্টরে যে কোনো একটা ঘাটতি থাকে। এই ফ্যাক্টর 8কে আমরা কি বলছি? যে ফ্যাক্টর 8 হলো এক ধরনের গ্লোবিউলিন, যেটাকে বলি আমরা অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, এক ধরনের প্রোটিন। আর ফ্যাক্টর 9 হলো, এটা হলো প্লাজমা, এক ধরনের থ্রোম্বোপ্লাস্টিন, অর্থাৎ রক্ত রসে পাওয়া যায় এক ধরনের প্রোটিন, থ্রোম্বোপ্লাস্টিন। এই দুইটা উপাদান, দুইটা প্রোটিন আসলে তৈরি ব্যাহত হয়। কি কারণে ব্যাহত হয়? আবার বলছে যে ব্যাহত হবে ওই জিন আর ঘাটতির কারণে, অর্থাৎ ওই প্রোটিন তৈরি করে যে জিন, প্রোটিনটা করে যে জিন, সেই জিনটা কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে থাকে। সেই এক্স ক্রোমোজোমে ওই জিনের যে মিউটেশন হওয়া অস্বাভাবিক রেসেসিভ বা প্রচ্ছন্ন অবস্থাটা যদি থাকে, তাহলে সেই এই প্রোটিন তৈরি করার কোডিং তার থেকে আর আসে না। ঠিক আছে। তার মানে কি? যদি কিনা প্রচ্ছন্ন অবস্থায় ওই জিনটা এক্স ক্রোমোজোমে থাকে, 8 আর 9 ফ্যাক্টর তৈরিকারী জিন, তাহলে তাদের ক্ষেত্রে ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 তৈরি হবে না, যে কারণে রক্ত জমাট বাঁধবে না, বাধাগ্রস্ত হবে না, রক্ত ঝরে যাবে। এইটাকে বলছি আমরা হিমোফিলিয়া ডিজিজ। তাহলে হিমোফিলিয়া ডিজিজ স্বাভাবিকভাবে দুই প্রকারের হয়। যদি কারো ফ্যাক্টর 8 ঘাটতি থাকে তাদেরকে বলি আমরা ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আর যদি কারো ফ্যাক্টর যেটা আমরা 9 বলি, ফ্যাক্টর 9, যার বায়োলজিক্যাল নেম হলো কি? এটা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। এই প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিনের ঘাটতি যদি হয়, তাহলে সেই হিমোফিলিয়া রোগীকে আমরা বলি হিমোফিলিয়া বি, অর্থাৎ ক্রিসমাস হিমোফিলিয়া। ঠিক আছে। মূলত মানুষের সাধারণত যেটি বেশি হয় সেটি হলো তোমার ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। ঠিক আছে। এটা হলো রোগের ক্লাসিফিকেশন। আমরা দেখলাম যে এটা এক্স লিন ইনহেরিটেন্সের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো ফলো করে। আমরা উদাহরণ নিলাম যে প্রথম প্রজন্মে যদি বাবা আক্রান্ত থাকে, তাহলে বাবা যদি এটা রোগী হয়, তাহলে পরের জেনারেশনে কিন্তু পুত্র আক্রান্ত হয় না। সেখানে তার মেয়েরা এটার বাহক জিনটা পায়, এবং তারপরের জেনারেশনে যে, অর্থাৎ তার যে পুত্রদের ক্ষেত্রে এই সন্তানরা এটা আক্রান্ত হয়ে যায়, পুত্র আক্রান্ত হয়ে যায়। তার মানে কি? একটা জেনারেশন যদি মেল আক্রান্ত হয়, পরের জেনারেশন ফিমেল, পরের জেনারেশনে যে আবার মেল আক্রান্ত হয়। তো এই জন্য এটাকে আমরা বলি ক্রিস ক্রস ওয়েতে ট্রান্সমিট করে। আর একটা কথা, যে ক্ষেত্রে অবশ্যই স্বাভাবিকভাবে এই রোগীর সংখ্যাটা ছেলেদের থেকে মেয়েদের কম হয়। মেয়েদের কেন কম হবে সেটা তোমাদের বলেছিলাম, যে মেয়েদের সাধারণত 3টা অপশন থাকে। এই 3টা অপশন, একটা পুরোপুরি স্বাভাবিক হতে পারে, আরেকটা ক্ষেত্রে বাহক হতে কী হবে? সেই ক্ষেত্রে কিন্তু সেই রোগ আক্রান্ত ফিনোটাইপে গেলে হবে না, বাঁচিয়ে দিতে হবে না, ভিতরের দিক দিয়ে তার এই জীবনটা সে ক্যারি করবে। এটাকে আমরা ক্যারিয়ার বলছি, তাই না? আর একটা ক্ষেত্রে যদি দুটোই রেসেসিভ অবস্থা থাকে, তাহলে সেই রোগী হয়ে যাবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু তার একটা এক্স, তাহলে হয় সে স্বাভাবিক, অর্থাৎ ডমিন্যান্ট জিনটা সে ক্যারি করবে। আর যদি কিনা সে রেসেসিভ জিনটা ক্যারি করে, তাহলে তার আর রোগী হওয়া ছাড়া আর কোনো ওই নেই, যে কারণে ছেলেরা এই রোগে বেশি আক্রান্ত হয়। আর ফাইনালি যে কথাটা বলেছি, যে মেয়েরা অন্যান্য এক্স লিঙ্ক ইনহেরিটেন্সের ক্ষেত্রে বাহক হলে তাদের কোনো সমস্যা থাকে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তবে হিমোফিলিয়ার বাহক মহিলারা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক সবসময় থাকবে, তার অর্থ নেই। এক্ষেত্রে তারা কি করতে পারে, যে ওই হিমোফিলিয়া রোগীর যে বৈশিষ্ট্য, অর্থাৎ রক্ত ঝরে যাওয়া, সেটা এই বাহকদের ক্ষেত্রেও কিছুটা আমরা লক্ষ্য করি। বিশেষ করে মেয়েদের কি বললাম, যে তাদের মেনস্ট্রুয়াল সাইকেলের যে ব্লিডিং, সেটা তারা দীর্ঘায়িত হয়। তো এইটা হলো এই বাহকদের ক্ষেত্রে, হিমোফিলিয়া রোগীর বাহকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। তো আশা করি হিমোফিলিয়া নিয়ে তোমরা বুঝছো। আল্লাহ হাফিজ।